আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি মালিহা হুসাইন। বন্যার পানি কমার সঙ্গে দেশের বিভিন্ন জেলায় ভেসে উঠছে ক্ষতির চিত্র। এখনো পানিবন্দী দিন কাটছে লাখ লাখ মানুষের। প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণের হাহাকার চলছে। ভয়াবহ বন্যায় ফেনীতে এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১ জন পুরুষ, ৫ জন নারী ও ৩ শিশু। বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক শাহিনা আক্তার। জেলার সদর, দাগনভূঞা ও সোনাগাজীতে এখনো পানিবন্দী দিন কাটছে কয়েক লাখ মানুষের। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। কুমিল্লায় পানি কমতে থাকায় ভেসে উঠছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও রাস্তাঘাটের চিত্র। এখনও বুড়িচং উপজেলার গোমতি ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকছে। এতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। লক্ষ্মীপুরে পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি মানুষের। জেলার ১৯৮টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৩০,০০০-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এরই মধ্যে দেখা দিয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে পানিবাহিত নানা রোগ। নোয়াখালীতেও কমছে বন্যার পানি, তারপরও পানিবন্দী দিন কাটছে কয়েক লাখ মানুষের। মানুষ না খাইয়ে এবং অসুখে বিসুখে ওষুধের অভাবে মারা যাচ্ছে। কাজে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সবাই সহযোগিতা করুন। চতুর্দিকে থেকে ত্রাণ আসতেছে, এই ত্রাণগুলো তো আপনার সঠিকভাবে বন্টন হইতেছে না। কেউ আপনার ১০-১২ পাইতেছে, কেউ একবারও পাইতেছে না। আমরা কিছু পাই না। আমাদের এলাকায় এমন কোনো লোক নাই যে আসি জিজ্ঞাসাও করে না আমাদেরকে আপনারা কেমন আছেন। আমাদের করিডোরের দিকে কোনো লোক ঢুকানো, আমরা এ পর্যন্ত কোনো ত্রাণ পাইও না। আসলেও কিছু পাইতেছি না, কোনো দিতেছে না। বন্যার সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে ফেনীতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, জেলার বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর জানাবেন যে প্রত্যন্ত এলাকায় এখনো ত্রাণ পৌঁছানো যাচ্ছে কিনা? মালি, আপনি যেমনটি বলেছিলেন যে ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে, আসলে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে দাগনভূঞা উপজেলাতে। এখানে যদিও সোনাগাজী এবং ফেনী সদরের পানি কিছুটা কমছে, তবে এখানের পানি খুব ধীর গতিতে নামছে। এই যে এর একটি মাত্র কারণ হলো কাজী মুসাফুর স্লুইস গেটটি ভেঙে যাওয়ার কারণে সেখানে পানি দ্রুত অপসারণ হচ্ছে না, বরং জোয়ারের পানি উল্টো এই লোকালয়ে প্রবেশ করছে, যার কারণে পানির এই যে একটা যে ধীর গতি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দাগনভূঞা উপজেলার এই যে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সড়কে, এখানে দেখতে পাচ্ছেন যে ১ হাঁটু ১ কোমর পর্যন্ত পানি। এই যে আসলে এই যে দাগনভূঞাতে প্রায় ২৫০-৩০০ পাকা সড়ক রয়েছে জনপদে, এইটা প্রত্যেকটি সড়কে আপনার ১ হাঁটু ১ কোমর পর্যন্ত পানি। এখন গড় থেকে যদি পানি কিছুটা কমেছে, কিন্তু দৃশ্যত বাড়িঘর এখনো মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। এখানে লাখো মানুষ পানিবন্দী অবস্থা আছে, মানবতা জীবনযাপন করছে। তাদের খাদ্য সংকট দেখা দিয়েছে, তাদের তীব্র এই বিশুদ্ধ পানির সংকট আছে, এবং তাদের দরবারে তাদের বাড়িতে ঠিকমতো ত্রাণ সামগ্রী পৌঁছানো যাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। যদিও প্রশাসন বলছেন তারা ঠিকমতো এখানে তদারকি করছেন এবং নজরদারিতে রয়েছেন, ত্রাণ সামগ্রী বিতরণ করছে, খাদ্য সামগ্রী দিচ্ছেন, কিন্তু এর ভিতরে অনেকেরই অভিযোগ আছে এবং লোকালয়ে দুর্গম অঞ্চলে আসলে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে আমাদেরকে অনেকে জানিয়েছেন। তো আমরা যতটুকু জেনেছি, এখানে যে ফেনী জেলার মধ্যে প্রায় ২০ লক্ষ লোক পানিবন্দী অবস্থায় মানবতা জীবনযাপন করার পরেও এখন দৃশ্যত প্রায় ১০ লাখ লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ১,০০০ কোটি টাকার লোকসানের গাড়ি টানছে। প্রশাসন সূত্রে আমরা যতটুকু জেনেছি যে এ পর্যন্ত ২০ থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে অনেকে নারী আছেন, শিশু আছেন, এবং এই পর্যন্ত অনেকে নিখোঁজ রয়েছেন, তাদের কোনো সন্ধান পাচ্ছে না, তাদের পরিবার পরিজনেরা কোনো খোঁজ নিচ্ছে না। এছাড়া এখানে আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানে প্রায় ৬৫,০০০ গবাদি পশু অর্থাৎ গরু মারা গেছেন, এবং প্রায় ৩ থেকে ৩.৫ লাখ হাঁস মুরগি মারা গিয়েছেন, এবং এই পর্যন্ত প্রায় সাপের কামড়ে প্রায় ৩০-৪০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। প্লাস এখানে আপনার এই যে প্রায় নারী শিশুরা এখানে ডায়রিয়া, নিউমোনিয়া এবং শিশু রোগে আক্রান্ত হয়ে শত শত লোক এখন হাসপাতালে ভর্তি আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। যদিও মেডিকেল টিম এখানে কাজ করছেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখন চিকিৎসা সেবা মিলছে না। এখানে এই যে মানুষের দুর্ভোগ, যে আহাজারি, এটা আসলে এই প্রশাসন থেকে আরম্ভ করে স্বেচ্ছাসেবী সংগঠন, মানবসেবী সংগঠন সবাইকে এগিয়ে আসা দরকার, এবং তারা এইটুকু আবেদন জানিয়েছেন যে এখানে যদি পর্যাপ্ত পরিমাণে আরো সাহায্য সহযোগিতা দেওয়া, এই যে এই বন্যা আরো দীর্ঘমেয়াদী
হইতে পারে। গত 3 দিনের মধ্যে মাত্র পানি 2 ফুট পানি কমেছে। এখনো আরো বাড়ি করে এখনো রাস্তাঘাটে লোকালয়ে এখনো পানি আছে। আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে ফেনী বসুরা আঞ্চলিক মহাসড়কে এখনো 1 হাঁটু পানি। এই যে এখনো এই যে আমাদের এই যে প্রতিটা আনাচে কানাচে মানুষ এখন মূলত পানিবন্দী অবস্থা মানবতা জীবনযাপন করছে। এই ছিল। ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ আয়নাঘরের মতো অনেক নতুন শব্দের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন। আওয়ামী আমলে 700-রও বেশি মানুষকে গুম করা হয়েছে জানিয়ে এবারের গুম দিবসে তাদের বিচারের আওতায় আনতে শপথ নেওয়ার আহ্বান জানান তিনি। চলমান বন্যা পরিস্থিতি নিয়ে বলেন, ভারত সৃষ্ট বন্যায় মানুষ অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে। বিএনপি বন্যার্তদের পাশে জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নির্দেশে বানভাসী মানুষের জন্য কাজ করছে নেতাকর্মীরা। এবং আগামীর প্রজন্ম পড়াশোনা করলে, ইতিহাস পড়লে জানতে পারবে আয়নাঘর নতুন শব্দ। এবং এই আওয়ামী লীগ অনেক নতুন শব্দ বাংলাদেশকে উপহার দিয়েছে। প্রথম রিলিফ চুরি উপহার দিয়েছে, কালোবাজারি উপহার দিয়েছে, ব্যাংক লুট উপহার দিয়েছে, ভোট ডাকাতি উপহার দিয়েছে। এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শাহাদত বরণকারী সাইদ মুগ্ধ সহ সকল শহীদদের, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শেখ হাসিনার স্বৈর শাসন আমলে গুম খুনে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনরা। পাশাপাশি গুম হয়ে থাকা স্বজনদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আকুতিও ছিল তাদের কণ্ঠে। সকালে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে শহীদ মিনারে মানববন্ধনে এসব দাবি জানায় তারা। বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্যে উঠে আসে এখনও 150-রও বেশি মানুষ গুম আছে। তবে গুমের শিকারদের স্বজনরা বলছে এই সংখ্যা আরও অনেক বেশি। নতুন সরকারের কাছে আমার একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দেন, আমি আর কিচ্ছু চাই না। আমার বাবাকে আপনারা ফিরিয়ে দেন, আমি আমার বাবাকে ফিরোচ্ছে। আমার ভাই সোফায় বসে থাকতো, বলতো বাবা আসবে। আমার ভাইটা এখন পর্যন্ত অপেক্ষায় আছে যে আমাদের বাবা ফিরে আসবে। আমার সন্তান যেন তার বাবাকে ফিরে পায়, আমি যেন আমার স্বামীকে ফিরে পাই, আমার শ্বশুর শাশুড়ি যেন তার ছেলেকে ফিরে পায়। এই মুহূর্তে শহীদ মিনার এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। গুম হওয়া পরিবারের স্বজনরা কি বলছে, আর নতুন সরকারের কাছ থেকে তারা কোনো আশার বাণী পেয়েছেন কিনা জানাবেন। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গতকাল জাতিসংঘের গুম বিরোধী সনদে সই করেছে, সেই কারণে একটি আশার আলো দেখতে শুরু করেছে গুম হওয়া পরিবারের স্বজনরা। তারা বলছেন যে তাদের স্বজনরা সরকারের মতের অমিল হওয়ার কারণে গত 15 বছরে শেখ হাসিনার শাসনামলে গুম হয়েছে অনেকেই। কেউ শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর আয়নাঘর থেকে ফিরে এসেছে, কেউ গুম হওয়া অবস্থায় অজ্ঞাত স্থান থেকে ফিরে এসেছে। তবে অনেকের ফ্যামিলি এখনও নিখোঁজ। চৌধুরী আলম, ইলিয়াস আলী, সুমনের মতো অনেকের পরিবারের এখনও নিখোঁজ। তারা তাদের পরিবারের আশ্রয় বা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশেহারা। তাদের সন্তানরা যেটি বলছে যে তারা তার সন্তান, কারো সন্তান একদম ছোট রেখেই গুম হয়েছেন তার বাবা, শুধুমাত্র বিএনপির রাজনীতি করার কারণে। যেই কারণে তারা বলছেন যে তার বাবাকে তারা বাবা হিসেবে দেখেনি, বাবা ডাকতে পারেনি, তারা বাবার আদর চায়, স্নেহ চায়। এবং এই গুমের সাথে জড়িত থাকার অপরাধে যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত, তাদের বিচার চেয়েছেন তারা। একই সাথে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচারও চেয়েছেন তারা বলছেন যে শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের পরিবারের সদস্যদের গুম করেছে এবং বছরের পর বছর তারা অন্ধকার প্রকোষ্ঠে যে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন তার বর্ণনাও দিয়েছেন বেশ কয়েকজন গুম হওয়া ব্যক্তি। তারা ফিরে এসেছে গুম হওয়া অন্ধকার প্রকোষ্ঠ থেকে, যেখানে তাদের আয়নাঘরে বন্দি রাখা হয়েছে। তারা সেখানে তারা কবরের সাথে তুলনা করেছেন। তারা বলেছেন যে তাদের কবরে যে পরিমাণ নির্যাতন করা হয় সেই ধরনের নির্যাতন করা হয়েছে এবং অন্ধকার ঘরে তাদের বছরের পর বছর আটকে রাখা হয়েছে, মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে, খাবার দেওয়া হয়নি এমন অভিযোগও করেছেন। এবং যে যাদের সন্তানরা এখানে দাঁড়িয়েছে, গুম হওয়া পরিবার সন্তানরা, তারা তাদের পরিবারের সদস্যদের
ফেরত চেয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা চেয়েছে যে তারা যদি তারা ফিরে আসে এবং ফিরে আসলে তারা হয়তো তাদের পরিবারকে ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা। যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু জাতিসংঘের গুম বিরোধী সনদে সই করেছে, তাই কারণে তারা আশার আলো দেখতে শুরু করেছে হয়তো তারা তাদের হারানো স্বজন বা প্রিয়জনকে ফিরে পেতে পারবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে এখানে সমাবেশ করছে মায়ের ডাক নামে একটা সংগঠন। এখানে তারা তাদের দুঃসহ জীবনের কথা বর্ণনা করেছেন এবং এখন বক্তব্য রাখছেন মাহমুদুর রহমান মান্না এবং আরও অনেক নেতৃবৃন্দ এখানে অংশ নিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে 2011 সাল থেকে প্রতি বছর 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। 2010 সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অব অল পারসনস এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে 30 আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছেন। গতকাল বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার বিষয়ক 9টি সনদের 8টিতে সই করেছে। জাতিসংঘের দীর্ঘদিনের অনুরোধের পরও বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকার গুম বিরোধী সনদে সই করেনি। অন্তর্বর্তী সরকার মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি গুমের সংস্কৃতি বন্ধ করতে চায়। চট্টগ্রামের বায়েজিদ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে 2 জন নিহত হয়েছে। গতকাল রাত 8টার দিকে অক্সিজেন কুরাইশ সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মাসুদ ও আনিস নামের 2 ব্যক্তি অক্সিজেন কুরাইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছলে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই আনিস মারা যান এবং হাসপাতালে নেয়ার পরে মাসুদেরও মৃত্যু হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই স্বস্তি আসতে শুরু করেছে সবজির বাজারে। পথে পথে চাঁদাবাজি বন্ধে কমতির দিকে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে মুরগির দামও। গেল সপ্তাহে ব্রয়লার মুরগি কেজিতে 170 টাকায় বিক্রি হলেও 10 টাকা কমে 160 টাকায় বিক্রি হচ্ছে। কমেছে সোনালী মুরগির দামও। তবে বাড়তির দিকে ডিমের বাজার। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। সাধারণ ভোক্তারা বলছে সরকার পতনের পর সিন্ডিকেট ভেঙেছে, তাই বাজার মনিটরিং করে সব পণ্যের দাম নাগালের মধ্যে আনতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। বাজার পরিস্থিতি জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাজারে নিত্য পণ্যের দামের কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। মালিহা, আমি এখন রয়েছি রংপুরের বৃহত্তর সিটি বাজারে। আমরা দেখেছি যে আসলে ছাত্র জনতার আন্দোলনের পরে অন্তর্বর্তী সরকারের গঠন হয়েছে, তারপরে কিন্তু বাজার অবস্থা অনেকটা ভেঙে পড়েছিল। কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি যে এখন অনেকটাই স্বাভাবিক হচ্ছে, নিত্য পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে। তবে এখন পর্যন্ত অনেকগুলো পণ্যের দাম কিন্তু আসলে যারা বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি, কারণ এর মধ্যে আমরা দেখেছি যে আসলে যেহেতু এখন বাজার নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই, যার কারণে কিন্তু অনেক অবস্থায় কিন্তু আমরা দেখেছি যে এখানে অনেক সিন্ডিকেট তৎপর রয়েছেন। আমরা যদি আপনারা দেখাই আজকে বাজারের অবস্থা, কারণ আজকে রংপুরের বাজারে আপনারা দেখেছি যে এখানে তেল বিক্রি হচ্ছে 5 লিটারের সয়াবিন তেল 790 টাকায়, ছাড়া চিনি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, ডাল বিক্রি হচ্ছে 110 টাকা এবং আটা বিক্রি হচ্ছে 85 টাকা কেজি, যেটি গত কিছুদিন আগেও ছিল আপনার 85 টাকা কেজি, সেখান থেকে 10 টাকা কমে এসেছে প্রতিটি পণ্যের। এছাড়া আমরা যদি দেখি আপনার সবজি বাজারে সবজি 40 থেকে অন্তপক্ষে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে প্রতিটি সবজি, আমরা ইতিমধ্যে দেখেছি, কারণ যেটি কিছুদিন আগেও 70 থেকে 80 টাকা কেজি বিক্রি হয়েছিল। আস্তে আস্তে অবশ্যই এখন পর্যন্ত বাজার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং সাধারণ ক্রেতারা বলছেন যে আসলে বাজার মনিটরিং জোরদার করা হলে হয়তো বাজার নিত্যপণ্যের দাম সহ নিত্যপণ্য যে সমস্ত জিনিস রয়েছে দাম নিয়ন্ত্রণে আসবে। এর পাশাপাশি আমরা দেখেছি মাছ, মাংস, মুরগির দাম কিন্তু অনেকাংশেই কমতে শুরু করেছে। তবে বাজার মনিটরিং জোরদার করা হলে হয়তো এটা একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে রাখা যাবে। এছাড়া সাধারণ মানুষ বলছেন যে আসলে যারা ভুক্তভোগী তারা বলছেন যে আসলে আয়ের চেয়ে ব্যয় বেশি, যার কারণে তারা কিন্তু অনেক নিত্যপণ্যের ক্রয় ক্ষমতা বাইরে চলে গিয়েছে। তাই তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে আসলে তথাপি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কিন্তু বাজার ব্যবস্থাকে একটা নিয়ন্ত্রণের কাঠামোর মধ্যে আনতে হবে, তাহলে হয়তো সাধারণ হয়তো নিম্নবিত্ত মানুষ তারা কিন্তু হয়তো তারা ক্রয় ক্ষমতার মধ্যে তারা থাকবে।
তা মালিহা রংপুরের যে বাজার পরিস্থিতি এখন আমরা দেখছি যে আসলে সব জায়গায় কিন্তু এর মধ্যে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আমরা আশা করবো যে হয়তো এই সরকারের আমলেই নিত্যপণ্যের বাজার সবকিছু স্বাভাবিকভাবে চলবে। তা বলতে এই ছিল আমার কাছে রংপুরের বাজার পরিস্থিতি। মালিহা, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সংবাদ। আরজিকর কাণ্ডের জেরে এবার পশ্চিমবঙ্গে ধর্ষকের সাজা হতে যাচ্ছে মৃত্যুদণ্ড। এই উপলক্ষে আসছে মাসের 2 তারিখে 2 দিনের বিশেষ অধিবেশন ডেকেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রথম দিন বিল উত্থাপন শেষে দ্বিতীয় দিন পাশ হবে বলে জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি। এদিকে মমতা ব্যানার্জির বক্তব্যকে ভুল ব্যাখ্যা করে কিছু গণমাধ্যম অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। নিজের বক্তব্য স্পষ্ট করে তুলে ধরে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট দেন মমতা। তার দাবি, তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে নয়। তার এই বক্তব্যকে ঘিরে বৃহস্পতিবার দিল্লিতে মামলা করেছেন আইনজীবী বিনীত জিন্দাল। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।